শুভ শারদিয়া। আজ পঞ্চমী, 27শে সেপ্টেম্বর। এখন হচ্ছে বিকেল 5টা। টুকটাক কিছু কেনাকাটা বাকি ছিল, সেরে মেয়ের বাড়ি চলে এসেছি। মেয়েকে আর জামাইকে সাথে নিয়ে আজকে থেকে ঠাকুর দেখতে বেরোবো, তাই এখানে চলে এসেছি। তো মেয়ে জামাইও রেডি হয়ে গেছে, এইবার আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরোবো। আমাদের সাথে ইনিও আছেন, এই যে এনাকে দেখা যাচ্ছে না ক্যামেরায়, দাঁড়ান আপনাদেরকে দেখাই। এই যে ইনিও আছেন, ইনি যাবেন না, এনাকে তো নিয়ে যাওয়া যাবে না। তো যাই হোক, আজকে যতক্ষণ না গ্রুমিং হবে ততক্ষণ এনাকে কোথাও নিয়ে যাওয়া যাবে না। আর আজকে আমাদের নর্থ সাইডে যাওয়ার প্ল্যানিং, তো নর্থের দিকে আমরা যাব কি, তাই তো? একদমই তাই। তো সেখানে কোনগুলো কভার করার ইচ্ছে, দেখা যাক কোন কোন মানে কটা প্যান্ডেল আমরা কভার করতে পারি। আশা করছি আমরা ভালো ভালো প্যান্ডেলই কভার করবো আর আপনাদেরকেও সেখানে দেখাবো সেগুলো। তো আমাদের ভিডিওতে চোখ রাখুন। একদম দেখতেই পাচ্ছেন আমরা সবাই সেজে গুজে নতুন জামা কাপড় পরে একদম রেডি। তো প্রত্যেকের ইন্ডিভিজুয়াল লুকগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর ততক্ষণ ইন্ডিভিজুয়াল লুকগুলো দেখে আপনারা একটু অপেক্ষায় থাকুন, তারপর সোজা গিয়ে দেখা হচ্ছে মণ্ডপে। এই হচ্ছে আমার লুক, ফুল লেন্থ আপনারা দেখতে পাচ্ছেন না, বাইরে বেরোলে দেখতে পাবেন। আর এই যে আমি হেয়ার কালার করিয়েছি, এই যে কেমন লাগছে আমাকে অবশ্যই বলবেন। আর এই পেন্ডেন্টটাও আমার নতুন, এটা কিন্তু ঝুটা নয়। তো যাই হোক, তো সবই আজকে পরে নিয়েছি, নতুন নতুন সেজে নিয়েছি। কেমন লাগছে দেখতে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, যদি ভালো লাগে খারাপ লাগে যাই লাগে। তো যাই হোক, এবার আপনার নীলের লুকটা দেখে নিন। তো আলটিমেটলি বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। ওদিকে আমি ফ্রন্ট সিটে আছি, ওদিকে ব্যাকে বলি, এই যে এদিকে মা। আমরা তো আছি এখন গাড়িতে, খানিকটা পোর্শন করে যাচ্ছি, খানিকটা পোর্শনে আবার জ্যাম হচ্ছে। আর এদিকে মা তার কাজের কিছু জিনিসপত্র ফোনের মধ্যে সেরে নিচ্ছে, গাড়িতে জ্যামে ফাঁক পেয়ে সেটা সুযোগ হয়ে যাচ্ছে আর কি করার। তো আপাতত আমরা কোথায় যাই, কোনটায় যাই না যাই সে তো আপনারা সবই দেখতেই পাবেন। তো আপাতত এই জ্যাম কাটিয়ে আমরা ডেস্টিনেশনে পৌঁছই, তারপর সোজা মণ্ডপে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। প্রথমেই চলে এলাম উত্তর কলকাতার অন্যতম পুজো কাশী বসলেন। তাদের এই বছরের উপস্থাপনা পাকদণ্ডী। পাকদণ্ডী হল লেখিকা লীলা মজুমদারের একটি লেখা। এই মণ্ডপ চাক্ষুষ করলে আমরা দেখতে পাবো অনেক লাইভ পারফরমেন্সেস, কিন্তু আমরা যে সময় সেখানে গেছিলাম সেখানে সেগুলো কিছু সময়ের জন্য বন্ধ ছিল, হয়তো তারা বিরতি নিচ্ছিলেন সেই কারণে। সম্পূর্ণ মণ্ডপটি গড়ে তোলা হয়েছে লেখিকার নানান কাজের বর্ণনা দিয়ে, এবং আশপাশের বাড়িগুলোকেও মণ্ডপের অংশ হিসেবে সুন্দরভাবে পেইন্টিং করা হয়েছে।
দেখতে চলেছি হাতিবাগান নবীন পল্লী। তাদের এইবারের প্রয়াস আমাদের দেশ আমাদের দুর্গা। ভারতের স্বাধীনতা সংগ্রামে পুরুষ সংগ্রামীদের পাশাপাশি কিন্তু মহিলা স্বাধীনতা সংগ্রামীদের সমান অবদান রয়েছে। আর ঠিক সেটা বোঝাতেই এই মণ্ডপটি সম্পূর্ণভাবে সজ্জিত হয়েছে নানান মহিলা সংগ্রামীদের ইতিহাস নিয়ে। কারণ তাদের সেই সাহসী পদক্ষেপ কোথাও প্রমাণ করে প্রত্যেক নারী প্রয়োজনে ধারণ করতে পারেন মা দুর্গার রূপ। মণ্ডপের দেওয়ালে কিন্তু আপনারা দেখতে পাবেন স্বাধীনতা সংগ্রামের নানান ভাস্কর্য, খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেগুলি। আমরা দেখে এলাম হাতিবাগান নবীন পল্লী। এর থিমটা বেশ অন্যরকম লাগলো, তাই জন্যেই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। তো এখানে তো আপনারা দেখলেন যে স্বাধীনতা আন্দোলনের ওপর থিম করেছে। 1942 সালে কি হয়েছিল, স্বাধীনতা আন্দোলনের কি কি পর্যায় ছিল, সেইগুলো সব এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো মণ্ডপটা বেশ অন্যরকমভাবে সাজানো মনে হলো, তাই জন্য এটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। তারপর দেখি আর কোথায় যাই, সেই অনুযায়ী আবার আপনাদের সাথে ভাগ করব সেটা। চালতাবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি, তাদের এইবারের ভাবনা আমি বাংলায় বলছি। অর্থাৎ আপনারা থিমটার বিষয় শুনে বুঝতেই পারছেন যে বাংলা ভাষাকে কেন্দ্র করে এই মণ্ডপের সাজসজ্জা। প্রবেশদ্বারের উপর আপনারা দেখতে পেলেন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দিয়ে সেজে উঠেছে এবং বাংলা ভাষার যে নানা যুগ
পেরিয়ে এসেছে তা আমরা এই মণ্ডপের প্রথম ভাগে দেখতে পাবো বিভিন্নভাবে। বাংলা ভাষার কথা ভাবলে যাদের কথাই মাথায় আসে, যেমন মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, ওনাদের ছবিও রয়েছে এই প্রথম ভাগে। এবং কত খ্রিস্টাব্দে কোন যুগ ছিল সেগুলোও কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে নানান রকম ছবির এবং লেখার মাধ্যম দিয়ে। মণ্ডপটি দেখে বাংলা ভাষা সম্পর্কে ভালোবাসাটা যেন আরও কোথাও বেড়ে গেল। সবটা তো ক্যামেরার মাধ্যমে বন্দি করে আপনাদেরকে বোঝানো সম্ভব হয় না, তাই এটাই বলবো যে আপনারা মণ্ডপে এসে নিজেরা চাক্ষুষ করে দেখে যান যে কিভাবে মণ্ডপটি একদম প্রত্যেকটা ভাগে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার ঐতিহ্যকে। সহজ পাঠ আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে। এখানে নন্দলাল বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুরকেও রাখা হয়েছে, যারা ওতপ্রোতভাবে বাংলা ভাষার সাথে জড়িয়ে, এবং এই মানুষটিকে ছাড়া তো বাংলা ভাষা ভাবাই সম্ভব নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এখানে দেখতে পাচ্ছি একজন মা তার বাচ্চাকে লেখাপড়া শেখাচ্ছেন। এই মণ্ডপ দর্শন করলে বাংলা ভাষাকে নিয়ে শুধু গর্বিত বোধ করবেন না, বাংলা ভাষার আরও কাছাকাছি আপনারা পৌঁছে যেতে পারবেন। মণ্ডপটি অনেক লেয়ার্সে তৈরি করা হয়েছে, যেটা একটা একটা করে ধাপ আপনারা প্রথম থেকে দেখতে দেখতে আসবেন। এবং যারা বাংলা ভাষার সাথে জড়িয়ে, বাংলা ভাষার সাথে নানান রকমের লেখা, তথ্য, সেসব সবই, ইভেন মানচিত্র, সবই কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। এবং এই পাশের যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন লাল রঙের, সেটার গায়েও চক দিয়ে লেখা হয়েছে নানান কথা। এই শব্দটা বোধহয় আমাদের বাংলায় দেখতেই সব থেকে বেশি ভালো লাগে। এবং মায়ের যে রূপ এখানে, সেটা খুবই মৃন্ময়ী, খুবই অপরূপ। সমস্ত কিছুরই যে একটা সংকেত আছে, তা এবার এই শিকদার বাগানের মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। ঢুকতেই আমরা দেখতে পাবো একটি বিশাল বড় কাক, যে একটি বিশাল বড় কলসকে ভর্তি করছে, যেটা আমরা আমাদের ছোটবেলার বইয়ের পাতায় পড়ে থেকেছি। এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মণ্ডপের দ্বিতীয় ভাগে। প্রথম ভাগ পার করে এবার দ্বিতীয় ভাগের দিকে এগিয়ে এলাম। এই দ্বিতীয় ভাগে আমরা মাথার ওপর আকাশকে দেখতে পাবো, এবং আকাশে যে বিদ্যুৎ চমকাচ্ছে সেটাও আমরা এখানে অনুভব করতে পারবো। এবং সময় সময় বড় বড় লেখকেরা তারা যে সংকেতপূর্ণ বার্তা আমাদেরকে প্রদান করে গেছেন, তারও অনেক নজির আমরা এখানে দর্শন করতে পারবো। এখানে মাথার উপর আমরা জটায়ুকে দেখতে পাচ্ছি।
এই মণ্ডপেও মায়ের রূপ অত্যন্ত অনবদ্য ছিল। এবার চলে এলাম নলিন সরকার স্ট্রিটে। তাদের এই বছরের উপস্থাপনা রূপান্তর। একটা চলতি কথা আছে না, গল্পে গরু গাছে ওঠে, ঢোকার মুখেই কিন্তু আমরা সেই দৃশ্য এখানে দেখতে পাবো। সব কিছুই কিন্তু এখানে কাপড় দিয়ে সুন্দরভাবে তৈরি করা হয়েছে। চারিদিকটাই অত্যন্ত রঙিন এবং ওনাদের এই যে ভাবনা রূপান্তর, এটা হয়তো রূপকথার গল্প থেকে ওনারা সেই উপস্থাপনা হিসেবে আমাদের সামনে সেটা প্রদান করতে চেয়েছেন যে রূপান্তর হিসেবে। এখানে রূপকথার গল্পের বা আমাদের ছোটবেলার বইয়ের গল্পের পাতা থেকে অনেক রকমের চরিত্র আপনারা এখানে দেখতে পাবেন। মণ্ডপের শেষ অংশে কিন্তু আপনারা মাইথোলজি থেকে নানান রকমের দেবদেবীকে এখানে দেখতে পাবেন। মণ্ডপের সবথেকে অন্যতম চমক কিন্তু মাতৃ প্রতিমা, কারণ এখানে মা 10 হাতে নন, মা এখানে 18 হাতে অবতীর্ণ হয়েছেন। চলে এলাম হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। তাদের এবছরের উপস্থাপনা অথক ঘাট কথা। আমাদের কলকাতা শহরে যে নানান রকমের ঘাট রয়েছে, সেই ঘাট নিয়েই এবছরে তাদের মণ্ডপের উপস্থাপনা। কখনো কোনো ঘাটে ভিড়ত জাহাজ, বা কখনো কোনো ঘাটে চলত কুস্তির মহড়া। আবার সপ্তমীর দিনে নবপত্রিকা স্নান করাতেও যেতে হয় কিন্তু ঘাটে। আবার সেই মাকেই বিদায় দেওয়ার জন্য আমাদেরকে যেতে হয় ঘাটে। অর্থাৎ ঘাট নিয়ে যে নানান রকমের কাহিনী আমাদের এই কলকাতা শহরে রয়েছে, তাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে। মায়ের রূপ কিন্তু এখানে একদম ভিন্নভাবে গড়ে তোলা হয়েছে। এতক্ষণ ধরে তো অনেকগুলো প্যান্ডেলই আপনাদের সঙ্গে ঘোরা হলো, ঠাকুর দেখা হলো। তো এখন বাজে হচ্ছে 10টা। খুবই খিদে পেয়ে গেছে আর খুবই টায়ার্ড হয়ে গেছি। এইবার ডিনার করতে হবে। তো দেখা যাক কোন রেস্টুরেন্টে ডিনারের জায়গা পাওয়া যায়। তো ডিনারের সন্ধানে এবার ঘুরে বেড়ানো যাক। দেখতেই পাচ্ছেন যে আমরা আলটিমেটলি চলে এসেছি কষে কষাতে। আমাদের খুবই খিদে পেয়ে গেছে, আমরা চলে এসেছি। এদিকে আমরা বসে আছি, এদিকে মা বসেছে। আমরা যা অর্ডার করা সেটা অর্ডার করে দিয়েছি, এখন বসে আছি খাবারের অপেক্ষায়। সেটাই তো খাবারটা আসলে তারপর আপনাদের দেখাচ্ছি যে প্রচুর ঘোরাঘুরি করা হয়েছে, ঘুরে করে পা ব্যথা হয়ে গেছে আর পেটেও চুচু করছে, সেজন্য আগে খেয়ে নিই তারপরে দেখা যাক। তো আলটিমেটলি খাবার চলে এসছে। আমরা কি অর্ডার দিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই যেটা হচ্ছে আমাদের স্টার্টার হচ্ছে ফিশ ফ্রাই, তো
তার সাথে মেন কোর্সে হচ্ছে পিস পোলাও, তার সাথে হচ্ছে কিছু মশালা চিকেন, আর এটা হচ্ছে গন্ধরাজ চিকেন, আর তার সাথে এই যে ফিশ ফ্রাইয়ের জন্য অ্যাকম্পানিমেন্টস দিয়েছে মাস্টার্ড সস আর হচ্ছে টমেটো সস। দেখতেই তো পেলেন যে খাবার এসে গেছে, তো আমরা এখানে খাবো দাবো। তো অনেকটা রাত হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে হোপফুলি আর কিছু দেখতে পারবো না, বাড়ি চলে যাব। তো যাই হোক, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা যদি এখনও না করে থাকেন। আর সবাই খুব ভালোভাবে পুজো কাটান, অনেকগুলো দিন এখনও পুজোর বাকি আছে। সবাই সুস্থ থাকুন, ভালোভাবে পুজো কাটান। মা, আর তুমি কিছু বলবে? আবারও সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি, আর ব্লগটা এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি আরও পুজোর ব্লগ নিয়ে হাজির হয়ে যাব অন্য অন্য প্যান্ডেলে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব আনন্দ করে পুজো মণ্ডপ পরিদর্শন করুন।